আসসালামু আলাইকুম। রিধিতা গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আরোহী, তুই কি আমাকে ভুল ভাবছিস? আমি তোর সঙ্গে একটু ফান করছি। এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনোই তোর সঙ্গে এমন ফান করতাম না। ভুল বুঝিস না প্লিজ। আরোহী বলল, তোর সঙ্গে বন্ধুত্ব করাটা আমার ভুল হয়েছে। তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংসই না থাকতো তাহলে এসব কথা বলতি না। আমি বললাম, সরি, ভুল হয়েছে, আর এরকম ফাজলামি করবো না। আমি বললাম, তোর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো না, ফোন রাখ, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আরোহী রেগে বলল। আমি বললাম, এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আজীবের জন্য আমাকে হারাবি। ধেত। আরোহী এই বলে ফোনটা কেটে দিল। আরোহীর সঙ্গে ফান করতে ও যে এইভাবে রেগে যাবে তা কখনো কল্পনাও করিনি। যাই হোক, রাগ কি শুধু ওর একার আছে নাকি? বললাম না কথা। দেখি কে আগে ফোন দেয়। ধুর, আজ ঘুমটায় কাল হয়ে দাঁড়িয়েছে। বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসছি, এর মধ্যে কাকিমা বলে উঠলো, রিদিতার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। কার জন্য? এলোমেলো ভাত মুখে দিয়ে বললাম। কিমা বলে, এমন ভাবে বলছিস তুই সারা যে না আমার আরো কয়েকটা ছেলে আছে। এই গাদা, বিয়ে শাদী কি করতে হবে না? সারা জীবন কি একাই চলবি? তানিশা দাঁত চেপে বলে উঠলো। আমি ভাত খাওয়া বাদ দিয়ে বললাম, তার মানে আমার বিয়ের কথা বলছিস? প্রজন্ম বাড়ানোর জন্য নয় বিয়েটা করলাম, কিন্তু রিদিতার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না। বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব, তবু শফিক সাহেবের মেয়ে রিদিতাকে নয়। কথাটি যেন তোমাদের মনে থাকে। এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। ধ্যাত, মেজাজটাই খারাপ করে দিল। এমনিতে আজ বাজে একটা স্বপ্ন দেখলাম, তার মধ্যে রিদিতার বাবা আজ সত্যি বিয়ের সম্বন্ধ নিয়েছিল। তার মানে দুপুরে যে স্বপ্নটি দেখলাম তার কিছুটা অংশ মিলে যাচ্ছে। স্বপ্নের মতো যদি রিদিতা কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হবে। না না না, সেটা কোনোভাবেই সম্ভব না। চেয়ারে বসে আনমনে ভাবছি, এর মধ্যে কাকিমা এসে বিনয়ী সুরে বলল। কাকিমা বলল, রাগ কিন্তু শয়তানের ভাই। আজ যতই তোর রাগ প্রধান না দিয়ে অন্য কাউকে বিয়ে করলে বুঝলাম, কিন্তু রিদিতার কি হবে বল? তখন আমি নিশ্চুপ। কাকিমা বলল, রিদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি বিয়ে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই। কিংবা প্লিজ, রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয়তো অন্য এলাকার অন্য মেয়ে আছে তাদের দেখাও, কিন্তু আমার স্ত্রী হিসেবে রিদিতাকে বেছে নেও না প্লিজ। ও, তার মানে আমার পছন্দ তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই? মূল্য থাকলেই বা কেন? তুই তো আমাদেরকে নিজের মা ভাবিস না। যদি তোর নিজের মা হতাম তাহলে আমার মুখে উপর না করতে পারতি না। কাকিমা মুখ কালো করে বলে উঠল। কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কাকিমা এসব কি বলছে? এতদিন যেটা শুনিনি আজ সেটাই বলছে। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ যে কাউকে ঘরে আনতে পারিস, আমি শুধু কাকিমার মাত্র। আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে? কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আমি বললাম, মা দাঁড়াও। কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠলো। ছল ছল চোখে কাকিমা বলল, কে তোর মা? আমি তোর মা না। মা হলো অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি। সমস্যা নেই, আগে যেমন আমার কাকিমা বলে ডাকতি সেই নামে ডাকভিস। আমি তো এটারই যোগ্য। তুমি তো আমার মা। মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে। তার ছেলে কি এতটাই বোকা যে তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে? কাকিমা চোখে পানি মুছে বলল, কই, আমি তো কোনো অভিমান করিনি। ছোট থেকে যার কুলে পিঠে মানুষ হয়েছি, যে মানুষটা নিজের সন্তান থাকার পরও আমাকে যে এত আদর যত্ন করে বড় করেছে, পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বলবো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন বলো, রিদিতাকে তোমার বৌমা হিসেবে অনেক পছন্দ? কাকিমাকে প্রশ্ন করে বললাম। কাকিমা বলল, বললেই কি, তুই তো তোর ইগোর কাছে একদম অটুট। আমার পছন্দের হইলেই কি বা না হইলেই কি, রিদিতাকে তো আর বিয়ে করবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রিদিতার বাবার সঙ্গে কথা বলো, দেখতে পারো, আমার কোনো দ্বিমত নেই। আমার কথা শোনা মাত্র কাকিমা খুশি হয়ে উঠলো। বাবা, সত্যি এই বিয়েতে মত দিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বললাম, হ্যাঁ। হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না। বরং রিদিতার বাবাকে বলি, তুই যে বিয়েতে মত দিয়েছিস। কাকিমা অনেকটা খুশি হয়ে তার রুমে চলে গেল। কাকিমা যে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনাও করিনি। এ নিশ্চয় রিদিতার কোনো চাল, নয়তো কাকিমার আমাকে এমন ইমোশনাল ফেলতো না। রিদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করবো না অবশ্যই। তুমি যতই প্ল্যান করো, আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন, আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। আমার কাছে আসা আমার নিজের কপালে নিজের দুঃখ বয়ে আনা। আনমনে এসব ভাবলাম। অপরদিকে তানিশাকে এমন ভাবে প্ল্যানিংটা বুঝিয়ে বলেছি, আন্টি যদি সেভাবে ওকে বলে ও এই বিয়েতে রাজি হতে বাধ্য। তা খুশি হয়ে বলল। মা বলল, তোর মাথায় ভালো বুদ্ধি আছে দেখছি। আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুসাইড করে বসবি। তা বলল, মা আমি জানতাম ও আমার সুসাইড হবার কথা শুনলেও সেটা তার আমলে নিত না, উল্টো তার ইগো নিয়ে পড়ে থাকতো। আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা। তার মা বলল, মানে সবই বুঝলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন? বলল, সেটা আমি ম্যানেজ করে নেব, টেনশন করো না। এদিকে কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে।
তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই। পারিবারিকভাবে সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হলো। বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে, অথচ আমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে মেয়েটা আমাকে গ্রাম্যবাসীদের সামনে অপমান অপদস্থ করলো, আজ তাকে বিয়ে করতে হলো। পরিস্থিতি আমাকে এরকম একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছাদে বসে এমন ভাবছি, এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো, কি ব্যাপার, বউকে একা রেখে ঘরে ছাদে চলে আসছিস কেন? একটু রেগেই বললাম, এমনি ভালো লাগছে না, যা তো এখান থেকে। তানিশা রাগ দেখিয়ে বলল, যাচ্ছি তো, এমন রাগ দেখে কথা বলার কি আছে? মা তোকে খুঁজছে বলছে তো এখন আমি আসছি, এমনি তো আর আসিনি। আমি বললাম, এখন খুঁজে পেয়েছিস তো, এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ। এসে কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে কেন আমি একা থাকতে চাচ্ছি। তাছাড়া তানিশা খুব ভালো করে জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতের গুরুত্ব দেওয়ার জন্য রিদিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো ছাদে এভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। রিদিকে লক্ষ্য করলাম রাত প্রায় 12টা বেজে গেছে। সেই বসা থেকে উঠে যাব, এর মধ্যে কাকিমা এসে বলল, কি রে বাপ, আর কতক্ষণ ছাদে বসে থাকবি? এবার তো রুমে যা, রিদিতা কখন থেকে তোর অপেক্ষাকে বসে আছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তারপর রুমে গিয়ে দরজা একটা থাপ্পড় মারতে ওপাশ থেকে রিদিতা তড়ি ঘুরি করে দরজা খুলে দিল। রিদিতাকে দেখে আর কোনো কথা না বলে খাটে গিয়ে বুকুর বালিশটা মাঝখানে রেখে দুটো বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই রিদিতা বলল, এই যে হ্যালো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন কেন? আমি তখন নিশ্চুপ। আজ না আমাদের বাসরাত, এই সময় এভাবে ঘুমিয়ে পড়লে হবে? উঠুন প্লিজ। রিদিতা আমাকে একটু ঝাঁকিয়ে বলল, মেয়ে তোমার সমস্যা কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? বললো, এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করবো? তাছাড়া আমাদের বাসরাত, এই রাতে এত তাড়াতাড়ি ঘুমানো চলবে না। চোখ রাঙিয়ে বললাম, এই মেয়ে, তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি কখনো আনন্দ উল্লাসে মেতে আছি? এরকম ধারণা করছো নিশ্চয়ই। রিদিতা তখন নিশ্চুপ। আমি বললাম, একটা কথা ভালো করে শুনে রাখো, এই বিয়েটা আমি করলেও নিজ ইচ্ছাই করিনি। কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। জানি না কাকিমা কেন আমাকে তোমাকে বিয়ে করতে চাপ দিল, এর মতো নিশ্চয়ই তোমার কোনো হাত অবশ্যই রয়েছে। হয়তো কাকিমা আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতো না। বললো, অতীতে যা হবার তো হয়েছেই, এখন এসব মনে চেপে রেখে কেন এত কষ্ট পাচ্ছ? আমার কি ভাগ্য যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট ক্লাস, সেই মেয়ে কিনা আমার স্ত্রী। তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো? আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মন খারাপ করে বলে ফেললাম। কান্না করে বলে, এমন বলো না প্লিজ, আমি জেনে শুনে এসব করিনি। আসলে তুমি চাইতা আমি যেন এলাকাবাসীর সামনে ছোট হই আর তোমাকে পিছনে ঘোরাফেরা বাদ দেই। এটাই তো ভেবে আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, তাই না? আমার কথা শুনে রিদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকে এত সহজে ভুলবো না এবং তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়ে থাকবে, কখনো আমার ভালোবাসা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরবো, এমন সময় রিদিতা আমার পা জড়িয়ে ধরে কান্না করতে বলতে লাগলো। কান্না করে বলল, তুমি আমাকে এভাবে একা রেখে যাও না প্লিজ। লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার ভুলটা হয়েছে, তার জন্য তো অনেক কান্নাকাটি করছি, চেয়েছি, তারপর তোমার কাছ থেকে ক্ষমা পাইনি। আমাদের বাসরাত, এই রাতে অন্তত আমাকে একা রেখে কোনো রুমে যেও না প্লিজ। রেগে বললাম, সামনে থেকে সরে যাও বলছি। 5টা বছর অনেক অনুতপ্ত আগুনে পুড়ে ছাই হয়েছি। আজ যদি তোমার ইগোর কাছে আমাকে এভাবে একা রেখে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। রিদিতার কান্না দেখে নিজের রাগটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। একটা সময় রিদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না। আমারও খারাপ লাগছে দেখে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না। তাছাড়া বলা মাত্র রিদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগলো। রিদিতার কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললেই হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দেব। আজকে রাতে এসব কথা না বললে কি হতো না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে, তাই না? রিদিতা কান্না মুখে সুরে বলে, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমাকে কষ্টগুলো বুঝতে চায় না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুঝে ফেললাম। কোন পর রিদিতা আমার পাশে শুয়ে পড়লো। কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম, আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গায় অভাব হয়েছে? বললো, বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো? এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন তো আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে। তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলে ঝামেলা চলে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে রিদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। বললো, 2টা কম্বলে কি দরকার ছিল, একটাই তো চলতো। বললাম, একটা কম্বল নিয়ে দুজনে টানাটানি করে ঠান্ডা জমে যাওয়ার থেকে দুজনে আলাদা আলাদা থাকাই ভালো। খুব ভাব দেখানো হচ্ছে, সময় আমারও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। কম্বল হাতে নিয়ে রিদিতা বিড়বিড় করে বলল। বিড়বিড় করে কি বললো? কিছুটা আঁচ করে। রিদিতা বলল, না কিছু না, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম।
তোমার ইগোতে আমি জল ঢেলে ছাড়বো। অনেক কষ্ট দিয়েছো আমাকে, আর না, এবার তোমাকে নিজের করে নিব। তার জন্য কিছুদিন আমাকে অবহেলা সহ্য করতে হবে, সেটা আমি ভালো করে বুঝে গেছি। রিদিতা মনে মনে এইসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো। রাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে রিদিতা নিজেও জানে না। রাতে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতে চোখ যেন কপাল উঠে গেল। রিদিতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে। এই দিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থা রিদিতাকে সরিয়ে দিতে পারছি না। কি একটা মুশকিলে বললাম। রিদিতাকে ডেকে বললাম, এই হ্যালো। কোনো রেসপন্স নেই, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগে কতই না রিদিতার পিছে পিছে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম রিদিতাকে। সেই ভালো লাগা মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছুটো করবে, সেটা ভাবা যায় না। এত কিছুর পরও রিদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত, তা সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে এক রাশ রাগ অভিমান নিয়ে রিদিতাকে ঝাঁকি দিয়ে গর্জে উঠে বললাম, এই হ্যালো। রিদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তুড়ি ঘুরি করে উঠে বলল। রিদিতা চোখ বুজে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুম ভাঙালে? আমি রেগে বললাম, আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? রিদিতা বলল, অন্য কাউকে তো আমি জড়িয়ে ধরিনি, আমার স্বামীকেই জড়িয়ে ধরেছি। এতে অপরাধের কি আছে? বললাম, কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। বললো, তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন? রিদিতা তো দুষ্টমি করে বলে ফেললো, আমি থাকতে চেয়েছি। কই, তুমি তো আমাকে থাকতে বললে। বললো, আমি থাকতে বললাম দেখিয়ে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? এর উত্তরটা তুমি ভালো করেই জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকা আমার ভুল হয়েছে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি তার সঙ্গে এক বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমে থাকবো বলে বিছানা ত্যাগ করবো। রিদিতা আমাকে সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলে সে তো কাজ করতো। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? রিদিতা অসহায় শুয়ে বলল। আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। বললো, না সরবো না, তুমি এখানে থাকবে। আমি বলছি থাকবো না তো থাকবো না, এই বলে পাশের রুমে চলে আসলাম। রিদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তার বাধা মানিনি। একই ছাদের নিচে থাকলে হয়তো রিদিতা প্রতি সহজে দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো এত সহজে দুর্বল হব না। রিদিতাকে কতদিন যে মানসিক টর্চার করব, যদি সে টিকতে পারে অবশ্যই তাকে মেনে নেব, তার আগে না। সেরকম চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং ওপাশ থেকে রিদিতার দরজা লাগিয়ে কান্না করে বলছে, প্লিজ দরজাটা খুলো। সকালে যদি কেউ জেনে যায় যে স্বামী স্ত্রী দুইজনে দুই রুমে থেকেছে, তাহলে তারা কি ভাববে? রাগ করে থেকো না, প্লিজ দরজাটা খুলো। রিদিতা কান্নায় ভেঙে পড়ল। এর কথা কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ রিদিতার করুণ অবস্থা দেখে মায়া লাগছে, কিন্তু যখন মেনে নেব বলে মন মান্য করি, বেশ তখন অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি, বাকি রাতটুকু পাশে ঘুমিয়ে পার করলাম। তাহলে ঘুম একটু আগেই ভেঙে গেল। থেকে উঠে দরজা খুলতে লক্ষ্য করলাম রিদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখে জল ফেলছে। দিকে খোপ পেক না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির বের হতে হবে, এর মধ্যে রিদিতার দরজার সামনে এসে বলল, চোখের পানি মুছে বলছে, আমাকে কষ্ট দিয়ে শান্তি পেয়েছেন? রিদিতার চোখ দুটিতে তাকাতে আমার চোখ যেন কপাল উঠে গেল। কি ব্যাপার, রিদিতার চোখ এরকম লাল হয়েছে কেন? নিশ্চয়ই কান্না করেছে। আর করলেই কি, আমি তো চাই কান্না করুক ভাবতে রিদিতা বলল। আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে থাকতে পারো। তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হোক না কেন, সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। বলে বাহির বের হয়ে আসলাম। অপর দিকে তানিশা দুষ্টামি করে বলল, কেমন বাসরাত কাটালি? রিদিতা তখন নিশ্চুপ। রিদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠলো, তোদের মাঝে ঝগড়া হয়েছে কি? রিদিতা মিথ্যা হাতার চেষ্টা করে বলল, কই না তো। তুই কখনো তোর সাথে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি, কেমন? মা ওকে এমন কানমলা দিবে না, কখনো আর তোর সঙ্গে মিসবিহেভ করবে না। তা হিসেবে বলল, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। এদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সকালে ঘুরিয়ে বিকাল হয়েছে, সেদিকে ভ্রক্ষেপই নেই। ক্ষুধা লাগায় বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল। কাকিমা ভীষণ রেগে বলল, এইখানে দাঁড়া, এক পা সামনের দিকে বাড়াবি না। এই রে সেরেছে। রিদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলেছে? জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজায় দাঁড়িয়ে এসব ভাবতেই রিদিতা এসে যা বলল,